নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আজকে আমি বেনেটির জঙ্গলে গল্পের শেষ পর্ব শোনাব। তোমরা যারা যারা প্রথম পর্ব শোনোনি তারা অবশ্যই প্রথম পর্বটা একবার শুনে নিও। দ্বিতীয় পর্বটা তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে বন্ধুরা আর বেশি দেরি করব না, চলো গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথম পর্বে শুনেছিলাম, একটু তোমাদের শোনাই। পায়ে চলা সরু পথ, ভূত পেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপ খোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা, ছোবলে বিশেষ ক্ষতি হবে না। আমরা প্রথম পর্বে এতটাই শুনেছিলাম। তারপর থেকে আমরা শেষ পর্বটা এবার শুনব। এ জঙ্গলের নাম বেনেটির জঙ্গল। কেন এ নাম জানি না, জানবার কোনো আগ্রহ ছিল না। কোনো রকমের এটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো, টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গেছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা, তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরও দ্রুত করলাম। খিদে পেট জ্বলছে, শরীরও দুর্বল লাগছে। কিছুটা এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কী সব জ্বলছে। টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শেয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুরে যেতে ডান দিকে শ্মশান পড়ে। শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না, তাহলে নির্ঘাত পথ ভুল করেছি। শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো। উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডাল থেকে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবল পাই দেখতে পেলাম। শরীরটা কোথায় গেল? কোনো রকমে পাশ কাটিয়ে যেতে গিয়েই বিপত্তি। আবার মাথায় লাগলো, ওপরে চেয়ে দেখি সেই পা। কি আশ্চর্য, পাটা এদিকে এলো কি করে? যেদিকে যাচ্ছি পাটাও কি সেদিকেই ঘুরছে? শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো? মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো, চাটুজ্জে মশাই, শোনো শোনো, কথা যাচ্ছ, কথা আছে, শোনো। এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠল। কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমায়েশের লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এ ধরনের গলার স্বর গাছের ওপর থেকে আসছে কি করে? কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে। কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই, তার বদলে লাল দুটি সার্চ লাইট। আলো দুটো
অনবরত ঘুরছে, কাঁধের ওপর ধপধপে একটা পইতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুবই সাহসী বলে জানতো। আমি নিজেও ভূত প্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম। কি হলো রে, ছুটছিস কেন? কথাটা শুনে যা। মনে হয়েছিল গলাটা যেন ক্রমেই কাছে আসছে। প্রত্যেক গাছের ডালে বিরাট আকারে সেই কঙ্কাল পা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম। কাঁটা গাছে হাত পা ক্ষত বিক্ষত। কতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই। ওরে, তুইও বামুন, আমিও বামুন, তোকে কিচ্ছু করবো না রে, একটু দাঁড়া। বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুন্দর বাবুর দরজায় পৌঁছালাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজার কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে সুনন্দবাবু, একটা চেয়ারে ডাক্তার। চোখ খুলতেই ডাক্তার বলল, আরে আরে, ভয়ের কিছু নেই, একটু গরম দুধ খাইয়ে দিন, আর আমার সঙ্গে কাউকে পাঠান, ওষুধ নিয়ে আসবে। বিকেলের দিকে শরীর ঠিক হয়ে গেল। বিছানার উপরে উঠে বসলাম। সুনন্দবাবু বলল, কি হয়েছে বুঝতে পারছি স্যার। বেনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন। দুর্লভ চক্রবর্তী? হ্যাঁ, আমাদের না গাঁয়ের পুরোহিত অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে। বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য। অপঘাতে মারা গেছে তো। হ্যাঁ স্যার, শুনুন বলি কাহিনিটা। সুনন্দবাবু বলতে শুরু করলো, দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ। আশপাশের গাঁয়ে পুজো বিয়ে পৈতে অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত। বাড়িতে শুধু বউ আর একটি ছেলে। কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না। ছেলেটা বিষব্য খাটে, লেখাপড়া করলই না, বদমাইশের জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল। বাপ বুঝিয়েছিলেন, আমার সঙ্গে চল, বাড়ি বাড়ি পুজোর কাজ শিখবি। ছেলে সেসব কথা কোনো কানেই তুলে না। একদিন অবস্থা চরমে উঠেছিল। দুর্লভ চক্রবর্তীর জ্বর, অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পুজো। জমিদারি আর নেই, কিন্তু জমিদার বাড়ি নামটা আছে। মাসকাওয়ারি বন্দোবস্ত, ভালোই দক্ষিণা। দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন, ছেলে নেই, ভোরে আড্ডা দিতে বেরিয়ে গেছে। জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল। ছেলে ফিরল দুপুরবেলা। দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন। রাগে অগ্নিশর্মা হয়ে ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করলেন, খড়ম ছুঁড়লেন। খড়ম ছেলের গায়ে লাগলো না। ছেলেটিও অকাল কুষ্মাণ্ড। উঠানের ওপর একটা বাঁশ পড়েছিল, তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায়। দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন। চারিদিকে রক্তস্রোত। ছেলে নিখোঁজ। কবিরাজ আসার আগেই সব শেষ।
সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেডির জঙ্গলে বট গাছের ডালে বাসা বেঁধেছে। কারোর ক্ষতি করে না, কেবল বামুন দেখলেই অনুরোধ করে গয়ার পিণ্ড দেওয়ার জন্য। অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু কানে তখনও সেই নাকি সুরে ভেসে আসছে, চাটুজ্যেমশাই, শোনো শোনো। চোখ বন্ধ করলেই দেখতে পেলাম বীভৎস কঙ্কাল মূর্তি, কাঁধে পৈতা, দুটি চোখে আগুনের গোলা। শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে তোমাদেরকে আরও ভয়ঙ্কর, আরও রহস্যজনক গল্প শোনাতে পারি। তোমাদের এইরকম গল্প শোনাতে পেরে আমি খুব আনন্দিত হই। আর তোমরা যদি অন্য কোনো গল্প শুনতে চাও, সেটা আমাকে কমেন্টে জানালে আমি আরও খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।